দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল আয়ের নতুন অনুষ্ঠান আই রিল। আপনারা জানেন যে আই রিলে আমরা সাধারণত ফিল্ম নির্ভর অনুষ্ঠান, পুরোপুরি ফিল্ম নির্ভর, এবং পুরোপুরি একটি ফিল্মের মানুষ, কিংবদন্তি মাসুদ পারভেজ, এটা বলতে চিনবেন না, সোহেল রানা। ভাইয়া, আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আপনি ছাত্র অবস্থা থেকেই রাজনীতি সচেতন মানুষ, তারপরে আপনি যখন স্কুল কলেজ পেরিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেখানে থেকে তারপর আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধ আপনি করেছেন একেবারেই ঢাকার পাশেই, আমাদের কেরানীগঞ্জ সহ আটি বাজার ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে, তাই না? এবং তারপরে আপনি দেশ স্বাধীনতার পরে আপনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। আপনি হিরো না হয়ে যে দেশের মানুষরা, তরুণরা আপনার হাঁটার স্টাইল ফলো করত এবং সেটি করবার জন্য কসরত করত, সেইখানটায় আপনি নিজে হিরো না হয়ে আপনি প্রযোজনা কেন করলেন? আসলে আমার অভিনয় সম্পর্কে খুব বেশি একটা ধ্যান ধারণা ছিল না। চলচ্চিত্র জগৎকে আমি, চলচ্চিত্রকে বলা যেতে পারে যে আমি প্রচণ্ড রকম ভালোবাসতাম। প্রতি সপ্তাহে 3টা কি 4টা ছবি আমি দেখতাম। সপ্তাহে 4টা ছবি দেখে সে কেন প্রযোজনা করবে? সে কেন নায়কোচিত মানুষ এবং এরকম একটা মুক্তিযোদ্ধা, এবং আপনি সাংস্কৃতিক মনা, এবং আপনি ইকবাল হলের দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনারা জড়িত ছিলেন, তারপর আপনি কেন তখন হতে চাননি? সেইটি একটা বড় না, সেটা মানে আসলে এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার এই কারণের জন্যে যে সংস্কৃতি মনা যেটাকে সাধারণত আমরা ধরে নিয়ে থাকি, সেটা হচ্ছে যে সে নাটক করবে বা অভিনয় করবে বা অভিনয়ের সাথে সম্পৃক্ত হবে বা এই ধরনের কিছু, নাচ করবে, গান করবে বা গানের প্রচার। আমি কিন্তু এগুলোর কোনোটার সাথে সম্পৃক্ত ছিলাম না। বেসিক্যালি আমি আউটডোর মানে আমি ফুটবল খেলতাম, আমি ক্রিকেট খেলতাম, আমি বক্সিং প্র্যাকটিস করতাম, আর সেমনি ছাত্র হিসাবে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম প্রচণ্ড রকমভাবে। আপনি বারবারই বলতে চেয়েছেন, সেটা হচ্ছে আমি ইকবাল হলের ভাইস প্রেসিডেন্টও নিযুক্ত হয়েছিলাম। বঙ্গবন্ধু স্বাধীনতার যখন বাংলাদেশের প্রেসিডেন্ট, তখন মুজিববাদ নিয়ে যে সংগঠনটা ছিল ছাত্রলীগের, সেটার থেকে একমাত্র আমিই ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। আমরা মুজিববাদ ছাত্রলীগ আমরা যারা করতাম, তার থেকে আমি ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই এবং এর পূর্ববর্তী পর্যায়ে ছাত্র রাজনীতিবিদ হিসাবে অনেক জায়গায় অনেক কিছুই আমি হই। তো সেখানে আজকের যিনি এক্স প্রেসিডেন্ট, উনিও 1965-এ আমি যখন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, এই 5টা মিলে, তো সেখানে উনি আমার ক্যাবিনেটের মেম্বার ছিলেন, আব্দুল হামিদ সাহেব। তারপরে লতিফ সিদ্দিকী আমার বন্ধু ছিল, সেও ওই কমিটির মেম্বার ছিল। তারপরে শাহজাহান সিরাজ মিনিস্টার ছিল, সেও আমার ওই কমিটির মেম্বার ছিল। অর্থাৎ আমার সমস্ত লোকজনই কিন্তু ওই দিকেরই সমস্ত লোক। হামিদ ভাইয়ের সঙ্গে যখন প্রেসিডেন্ট ছিলেন যতদিন, আপনার সঙ্গে কবার দেখা হয়েছে? আমার সাথে 5-6 বার দেখা হয়েছে, আর প্রত্যেকবারই ওই টেলিভিশনের মধ্যে, আপনাদের কাছেও হয়তো রেকর্ড থাকতে পারে, অথবা বিটিভিতে আছে। সোহেল রানা কিন্তু আমরা যখন একসঙ্গে রাজনীতি করতাম, তখন সে ছিল মাসুদ রানা। হঠাৎ সিনেমার মধ্যে দেখলাম যে সোহেল রানা নামে যে লোকটা, বিশেষ চিনি করে কেমন যেন মনে হয়। বেশ 5-7 মাস পরে আবিষ্কার হলো, এই তো আমাদের সোহেল রানা হয়ে গেল মাসুদ রানা, মাসুদ রানা হয়ে গেল সোহেল রানা। অনেক লোকজনের ভিড়, তারা সবাই আশ্চর্য হয়ে গেল যে বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, তিনি কাকে নেতা বলছেন, এখানে কে আছে এরকম। তা আমি তো খুব আমি জানতাম ও ওই রকমই কিছু করবে, কারণ ও তো খুব মজার লোক ছিল, বাংলাদেশে সবাই জানে, সত্যি কথা বলে। হ্যাঁ, তখন উনি বললেন যে আমার চেহারাটা খালি আমার বউ বলে শুধু ভালো, আর আমার চেহারাটা তো আমি জানি, আমি তো হিরো হতে পারিনি। আপনারা যাকে হিরো বলেন ওই সোহেল রানা, উনিই হচ্ছেন আমার নেতা। তো আমি আসলে নাটক যেতাম, 1 দিন 2 দিন, 1 ঘন্টা নাটক হলে পরে আমি 2 মিনিট বা 3 মিনিট থাকতাম। মানে কালচারাল ফ্রন্টে আমার কোনো রকম যোগাযোগই ছিল না বলা যেতে পারে, মানে ইন ওয়ান সেন্স বলা যেতে পারে আনকালচার্ড ব্রুট। আচ্ছা, কিন্তু আপনি, তারপর আমরা যেটা জানি যে চলচ্চিত্রের যে কজন মানুষের, যে কজন চলচ্চিত্র কর্মী, যে কজন চলচ্চিত্র সেবী, যে কজন সংশ্লিষ্ট মানুষ আছেন,
যারা কন্ট্রিবিউশন করেছেন অনেক বেশি, তাদের মধ্যে আপনি অন্যতম এবং আপনার নেতৃত্বও আছে চলচ্চিত্রে, সেগুলো আমরা জানি। আমি একটু প্রশ্ন করব যে আপনি যখন ওরা 11 জন ছবিটি আমাদের যুদ্ধের সম্পর্কে জানতে গেলে তখনকার দর্শক, এখনকার দর্শক, পরবর্তী দর্শকরা ওই ছবিটি মাথায় তুলেই রাখবে। সেইটি আপনি চাষী নজরুল ইসলামকে কেন নির্বাচিত করেছিলেন পরিচালক হিসেবে? চাষী আমার বন্ধু ছিল, এর আগেও কখনো পরিচালনা করেনি, বাট আই হ্যাভ গট ফেথ যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো অনেক ছবিতে কাজ করেছে, কাজেই আমার মনে হয় যে এটা পারবে। অ্যান্ড আমি ফিল্মের উপর লিখতাম। ইত্তেফাকে তখন প্রতি সপ্তাহে একটা পেজ বেরোতো, রূপবাণী। সেই রূপবাণী পেজে আমি কিন্তু ফিল্মের উপর লেখালেখি করতাম, ফিল্মকে ভালোবাসতাম। আমি ফিল্মের উপর লেখালেখি করতাম, কিন্তু আমার আর কোনো বই পড়া ছাড়া আর কোনো জ্ঞান ধারণা ছিল না। আর ছবিতে দেখতে পছন্দ করতাম, ভালোবাসতাম। তো স্বাধীনতা পরবর্তী পর্যায়ে যখন আমি হলে চলে আসলাম আবার, তখন আমাদের হলে একজন দারোয়ান ছিল, সে বলল যে স্যার আপনারা তো অনেকেই ফিরে আসলেন, দেশও স্বাধীন হলো, কিন্তু আপনারা সবাই তো ফিরে আসলেন না। তো ইট টাচড মি, কারণ 25শে মার্চ রাত 9টা পর্যন্ত আমি ইকবাল হলে ছিলাম। সেই কালো রাত 25 মার্চ রাত 9টা পর্যন্ত আমার কপাল ভালো, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, আপনাদের ভালোবাসার মধ্যে আমি বেঁচে থাকবো, সেই কারণের জন্য হয়তো সেদিন রাত্রে আমি একদিনের জন্য, এক রাতের জন্য বাইরে গিয়েছিলাম, আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো যাই হোক, তো এরপরে মনে হলো যে আমরা কেননা আমাদের সব ছোট ছোট গল্পগুলোকে, আমাদের যারা যেসব ঘটনাগুলো ঘটে গেছে সেসব নিয়ে একটা ছবি তৈরি করি। এটা জাস্ট আউট অফ ইমোশন আই থট অফ ইট। এবং তখন দেখলাম যে আমার তো কেন এটার ব্যাপারে খুব জ্ঞান আছে বলে আমার মনে হয় না, বইপত্র পড়ে আর লিখে আর কী জ্ঞান হবে, প্র্যাকটিক্যাল জ্ঞান তো নেই। তারপরে আমরা বন্ধুবান্ধবরা অনেক সময় বসতাম, এক একজন তাদের ব্যক্তিগত জীবনের ঘটনা বলতো, এইটা হয়েছে আমার জীবনে, আমরা যুদ্ধ করতে এরকম ঘটনায় পড়েছি, আপনি কীরকম পড়েছেন, এমনি ধরনের ঘটনার আলাপ আলোচনা করে আমি তখনই চাষির সাথে একদিন কথা বললাম যে চাষি এরকম একটা গল্প ছবি করতে চাই, কীরকম হবে? বলে যে হ্যাঁ খুব ভালো হয়, আমরা চলেন করি। তা আমি বললাম যে আমার একটা লোকের লেখা খুব ভালো লাগে, সে হচ্ছে আল মাসুদ, মাসুম ইয়াহুদি বলে নাম লিখে ও বলতো যে, আমি বললাম যে মাসুম ইয়াহুদি আমার কাছে খুব ভালো লাগে, তো ওকে কি পাওয়া যায়? বলছে হ্যাঁ ও আমাদের বন্ধু, তো নাম হচ্ছে আল মাসুদ। তো আমি বললাম যে চলেন তাহলে ওর কাছে যাই। তো ওর কাছে যাওয়ার পরে আমি যখন বললাম, তো বলে যে পারেশ ভাই আপনি যেগুলো বলছেন সেগুলো তো ছোট ছোট ঘটনাগুলো বলছেন, একে গল্পের মধ্যে সাজানো তো খুব মুশকিল। তাই আমি বললাম যে হ্যাঁ সাজানোটা একটু মুশকিল হয়ে যাবে, তবে একটা গোলাপ, একটা বকুল, একটা রজনীগন্ধা, যাই কিছু সবগুলো ফুল তো হবে, সেটা ফুল হয়ে একটা ফুলের মালা তৈরি হলো, সুন্দর না হলো, একটা গোলাপ ফুলের মালা তৈরি না হলো, একটা ফুল তো বলছি হ্যাঁ মোটামুটি সেটা হবে। উই ট্রাইড আওয়ার বেস্ট টু মেক এ মুভি। এবং যে কারণের জন্য আজকে জীবনের প্রায় 52 বছর পেরিয়ে গেল আমার ছবিটার। আমার মনে হয় যে ছবি হিসাবে আমি এটাকে খুব ভালো ছবি হয়েছে বলবো না, ডকুমেন্টারি ছবি হিসাবে ওরা 11 জন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছবি। কারণ এখানে যারা অভিনয় করেছে তারা, যারা প্রডিউসার, যিনি প্রডিউসার, পরিচালকও আমাদের সঙ্গী মুক্তিযোদ্ধা, এবং এমনিভাবে সবাই মুক্তিযুদ্ধের সেই সচেতনতাটা তাদের সকলের মধ্যে ছিল, যে কারণের জন্য আর্মস অ্যামুনিশন যেটা ব্যবহার করেছি বঙ্গবন্ধুর কারণের জন্য হোক, সবগুলোই রিয়েল আর্মস অ্যামুনিশন ছিল। এইটা নিয়ে ভালো ছবি যুদ্ধের উপরে হয়তো হয়েছে, আপনারা বলবেন যে ব্যালাড অফ এ সোলজার হয়েছে, ক্রেনস আর ফ্লাইং হয়েছে, কিন্তু আমার ছবি হিসাবে হয়তো আমি সেটাকে সেই মানের মনে করব না, কিন্তু ডকুমেন্টারি ছবি হিসাবে আমি বলবো ওরা 11 জন ইজ দ্য বেস্ট মুভি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অন্যতম সেরা ছবি এটা, এই একটা দিক দিয়ে আমি সেটা সবসময় বলবো। আমরা তারপরে এখন আসি যে এই মাসুদ পারভেজ সাহেব কি করে সোহেল রানায় রূপান্তরিত হলো সারা বাঙালি মানুষের কাছে, যারা বাংলাদেশে আছে এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কাছে কেন তিনি কিভাবে মাসুদ রানা হলেন, সেইটুকু একটুখানি শুনে নিই আমরা। মজার ব্যাপার আর কি, আমি মাসুদ রানা খুব পড়তাম, রেগুলার পড়তাম, ভাল লাগতো আমার, প্রচণ্ড ভাল লাগতো, বেরোলেই আমি এই বইটা কিনতাম। তো সেই সময় আমি ছবিটা যখন মনে করলাম যে এটার উপরে একটা ছবি করি,
ওই ইমোশনের উপরেই বললাম, ইমোশনের উপরে ছবি করি। তো আমি পত্রিকার মধ্যে পাবলিসিটি দিলাম যে মাসুদ রানাতে কারা অভিনয় করতে চান তারা আমাদের এইখানে ঠিকানাতে যোগাযোগ করুন, ছবি দিয়ে এবং বায়োডাটা দিয়ে। এবং সেখানে আমাদের একটা কমিটি আমি তৈরি করে নিলাম। সেই কমিটির মধ্যে একজন আমি মেম্বার ছিলাম, একজন সুমিতা দেবী ছিলেন, আপনি হয়তো চেনেন সুমিতা দেবীকে। এস এম শফি বলে একজন ডিরেক্টর ছিলেন, তিনি মরহুম এস এম শফি, তিনিও ছিলেন। মুস্তাফিজ ভাই ছিলেন, অত্যন্ত ফেমাস ডিরেক্টর মুস্তাফিজ ভাই ছিলেন। এবং চিত্রালীর এডিটর খোকা সাহেব, ওর নাম হচ্ছে আহমেদ জামান চৌধুরী, আমার বন্ধু ছিল। ওকেও এই 5 জনের একটা কমিটি আমরা করলাম। আজাচও বলতো না, আজাচও বলতো। তো এই কমিটির মধ্যে আমাদের অনেক ছবি অনেক আমাদের কাছে আসলো, সেই সব কাগজ টাগজ দেখে ছবি দেখে সিলেক্ট করতে 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 40টাতে আমরা আসলাম এক সময়। 40টার থেকে একদিন মানে আমার আরও 2-3 মাস চলে গেল, আমরা 8 জনে এসে পৌঁছলাম। তো লাস্টের দিন আমি খোকাকে বললাম যে খোকা আমি আর এভাবে এত পারবো না, আমার তো প্রবলেম আছে, আমার তো কাজ তো করতে হবে, তুমি ফিক্সড করে দাও কাকে কে করবা তোমরা ঠিক করো। তারপরে আমি মনে মনে ঠিক করে নিলাম যে একদিন যে আজকে যে মিটিংটা হচ্ছে আমাদের এখানে আমরা কনফার্ম করবো যে কে মিটিংয়ে কে হবে মাসুদ রানা। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে সবাই মানে অনেকটা চুপ করে বসে আছে, 4 জনে চুপ করে বসে আছে। তা আমি বললাম যে আমি প্রথমে একটু ভ্যাবাচেকা খেয়ে গেলাম, কারণ কেউই কোনো কথা বলছে, আমি সালাম দিয়ে কোনো জবাব নেই। তাই আমি বললাম যে দেখো তোমরা জবাব দাও আর না দাও, আজকে কিন্তু আমাকে ফিক্সড বলে দিতে হবে। সুমিতা দেবী বোধহয় প্রথম বললেন যে ছবিতে আপনি মাসুদ রানা হবেন। আচ্ছা। তা আমি বললাম যে আমি এসে দিলাম, বলে কি পাগলের মতো কথা বলছেন, আমি জীবনে অভিনয় করিনি, আমি অভিনয় কাছে যাইনি, নাটকে যাইনি, বরঞ্চ নাটকে দিয়ে একটা ঢিল মেরেছি যাতে নাটক ভেঙে যায়, এখানে আমি অভিনয় করবো, এটা আমি জীবনে কোনো কাজ করি। শফি সাহেবের দিকে তাকালাম, কারণ একটু সিনিয়র, তিনি আমাকে বললেন যে হ্যাঁ আমরা এটাই ঠিক করেছি, আপনি এটাই করবেন। আমি বললাম যে আপনারা কী করে বলছেন শফি ভাই, ওই মাসুদ রানাতে দেখি আমি মোচ নাই, আমার একটা বিরাট মোচ আছে। ওই মাসুদ রানা হচ্ছে 6 ফিট, আমি তো 6 ফিট লম্বা না, আমি তো 5'6". সুমিতা দেবী মাঝখান থেকে খেপে গিয়ে বললো যে আপনি জানেন আপনার মধ্যে কী কী বিউটি আছে। আমি বললাম যে না আমি জানি না। তো বলে আপনি হাসলে পরে আপনার গালের মধ্যে টোল পরে, আপনি জানেন? তো আমি খুব থতমতো খেয়ে গেলাম, এটা বলে কি গালের মধ্যে টোল পরে, এটার মধ্যে কি সুইটনেসের কী হলো, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবং টোল পরে কি না সেটাও আমি খেয়াল করিনি। বলে যে আপনার থুতনির নিচে এখানে দেবে দেওয়া আছে, এটা আপনি জানেন, আপনি কত ভাল লাগে আপনাকে। আমি খুব আশা নিয়ে আমি খোকার দিকে তাকালাম যে খোকা যেটা বলে সেইটাই আমি করব। খোকা আমার দিকে কোনো তাকালে না, কাগজের মধ্যে বসে বসে লিখছে, উপর হয়ে বসে বসে কাগজের মধ্যে লিখছে। লিখে আমাকে কাগজটা তুলে দিল, তুলে দিয়ে কাগজটার মধ্যে লিখলাম, আমাকে বললো যে তুমি হচ্ছে মাসুদ রানা, আজকে থেকে তোমার নাম হচ্ছে সোহেল রানা। আমার সাথে কোনো কথাই বললো না, মানে ইন সাইলেন্স দেয়ার ওয়াজ এ কু। দর্শক এরকম সুন্দর কু হলে ভালো। মাসুদ রানার সাফল্যের পর তারপর কি থেমে থাকতে হয়নি নাকি এরকম বলে এরকম? না, মাসুদ রানার সাফল্য আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যে ওই সুমিতা দেবীর কথার মতোই আমি বাসায় গিয়ে সেদিনই প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম যে আসলে আমার গালে টোল পরে কি না। তা আমি সেদিনই আমি মার্ক করলাম প্রথম যে হ্যাঁ, হাসলে পরে আমার গালে টোল পরে। এতদিন পরে বাংলাদেশের উদ্বুদ্ধ একটি ছেলে যে কিনা পড়াশোনা করেছে আমেরিকাতে, হলিউডে, এবং সে ওখানে হলিউডেই কাজী আনোয়ার হোসেনের ধ্বংস পাহাড় প্রথম এই ইয়েটি MR9 ডু অর ডাই নামে তৈরি করেছে। আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে আমার জীবনের স্বপ্নটাও এরকমই একটা ছিল যে আমি মাসুদ রানা দিয়ে এসেছি, আমার জীবনের শেষ ছবিটাও হবে মাসুদ রানা দিয়েই। এবং আমি সেই ছবিটার নামও গল্পটাও ঠিক করে রেখেছিলাম, মাসুদ রানারই, কাজী আনোয়ার হোসেনেরই লেখা। সেটা ছবিটার নাম, গল্পটার নাম যেটাই ছিল, ছবিটার নাম ছিল যে আমি মনে করেছিলাম বিদায় রানা, এরকম বলে আমি দেবো আর কি, যে আমিও এটাকে বিদায় বলে জানাবো। যাই হোক, সেটা তো সময়ের কারণের জন্য, বিশেষ বিশেষ ঘটনার কারণের জন্য, দুর্ঘটনার কারণের জন্যে, আমার শারীরিক অসুস্থতার জন্য, অনেকগুলো কারণের জন্য সেটা আর হয়ে ওঠেনি। তো মাসুদ রানা যেই করবে তার প্রতি আমার দুর্বলতা থেকে যাবে, চরিত্রটার প্রতি আমি ব্যক্তিগতভাবে দুর্বল, আর যিনি করবেন তিনি যদি
আমার মন মতো করতে পারেন তাহলে তো আমি তাকে মাথায় তুলে রাখবো। একটা প্রশ্ন যেটা দর্শক আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, ভাইয়ার যেই আসলে আমাদের এফডিসিতে বা আমাদের যারা চলচ্চিত্র অভিনয় করে সবাই কিন্তু মাসুদ পারভেজকে বা সোহেল রানাকে ভাইয়া বলেন, কাছের মানুষের সবাই, এবং সেটি হচ্ছে কি তার ছোট ভাই রুবেল ভাই। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আধুনিক মার্শাল আর্ট সেই সময় এনেছেন মার্শাল আর্টের জায়গাটিতে এই প্র্যাকটিস করেও সোহেল রানা। আমরা তার মুখ থেকে শুনি যে ভাই আপনি মার্শাল আর্টটাকে আসলে এমনিতেই নাকি আপনি শিখেছেন? এটাও একটা ঘটনার মধ্যে দিয়ে, মানুষের জীবনে সবগুলো জিনিস আমার মনে হয় যে একটা ছোট ছোট ঘটনা থাকে তার পিছনে। একটা যে ওস্তাদ জাহাঙ্গীর আলম নামে বলে একজন ভদ্রলোক ছিল না, আজও আছেন। উনি চিটাগাং থাকতেন তখন। উনি বার্মা থেকে এভিক্টেড হয়ে এসেছিলেন চিটাগাংয়ে। চিটাগাংয়ে প্র্যাকটিস করাতেন লোকজনকে। তার পরবর্তী যে বাংলাদেশে এসে বাংলাদেশের ফেডারেশনের উনি চিফ ট্রেনার হয়ে যান মার্শাল আর্টের। এবং উনি তখন থেকে আমাকে খুব পছন্দ করতেন, মারামারির ছবি করি বলি বলে হয়তো। তো উনি এসে একদিন আমার সাথে ওনার সাথে পরিচয় হয়ে গেল যে কোনোভাবেই হোক। উনি আমাকে বললেন যে আপনারা ছবিতে শুধু মারামারি করেন, এই হুস হাস এইসব শব্দ করেন, আপনারা মারামারির মধ্যে একটু নূতনত্ব কিছু আনতে পারেন না? বললাম যে কী করে আনবো, আমি পারি যেটা সেটাই করি। বলে যে আপনারা কুংফু আনেন, কারাটি আনেন। উনি আমাকে বললেন যে আপনি কি আমার সময় দিতে পারবেন, আমি আপনাকে শেখাবো। তা আমি বললাম যে ইউ আর এ ন্যাশনাল কোচ, আপনি কি সময় দিলে আমি আপনাকে সময় দিতে পারবো না কেন? আমি নিশ্চয়ই সময় দেবো। আমি আমাকে সময় দিলাম, সেই সময়কে আমি ওনাদের কাছ থেকে আমি ট্রেনিং করা শুরু করলাম। এই ট্রেনিং করতে 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 উনি আমাকে একের পর ট্রেনিং করতে লাগলেন। অনেক মাস যাওয়ার পরে আমার ছোট ভাই রুবেল, সে বললো যে ভাইয়া তুমি শিখছো ওস্তাদের কাছে, ওস্তাদকে একটু বলে দাও না আমাকেও একটু শেখাতে। তাই আমি বললাম জাহাঙ্গীর আপনি যদি বলেন তো আমার ছোটো ভাইটা শিখতে চাচ্ছে, আপনি যদি পারেন তো ওকে শেখাবেন। উনি বলছেন শিখবে, খুব মজার ব্যাপার, ভালো ব্যাপার, আমি তো চাই এটা সারা বাংলাদেশব্যাপী প্রচারিত হোক। তো উনি আমার ছোটো ভাইকে শেখানো শুরু করলেন। আমি একটা পর্যায়ে এসে ব্রাউন বেল্ট হোল্ডার হয়ে গেলাম। ব্রাউন বেল্ট দিলেন উনি আমাকে। আর আমার ছোটো ভাই এটা নিয়েই পড়ে রইলো এবং পড়ে থাকতে থাকতে সে ব্ল্যাক বেল্ট হোল্ডার হয়ে গেল। এবং তখন বাংলাদেশে একটা চ্যাম্পিয়নশিপ কন্টেস্ট হতো উনি থাকাকালীন। তখন ওই কন্টেস্টের মধ্যে রুবেল দুবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায়। আমি কিন্তু কন্টেস্টে জয়েন করতে পারিনি, কারণ আমি তো তখন অত এক্সপার্ট নই, আমি তো ব্রাউন বেল্ট, এক স্টেপ নিচে। তো সেই কারণের জন্য কিছুটা আমার মাধ্যমেই এসেছে বলা যেতে পারে, ব্যাকগ্রাউন্ডে শ্যাডো হিসাবে যেটাকে বলা যেতে পারে, সেটা ওস্তাদ জাহাঙ্গীর আলম। কারণ সেই আমাদেরকে শিখিয়েছে, সে না শিখালে তো হতো না, আমরা আসতে পারতাম না। রুবেলকে যে আজকে মারামারি সর্বশ্রেষ্ঠ নায়ক বলা হয়, সেটার পিছনেও তো ওস্তাদ জাহাঙ্গীর আলমই, কারণ জাহাঙ্গীর আলম তো শিখিয়েছে তাকে। রুবেল ভাই তো এখনো চালিয়ে যাচ্ছেন, এখন সারা বাংলাদেশে তার স্কুল আছে, জাহাঙ্গীরের কাছেই শেখে। তো এখনো রুবেল পরবর্তী পর্যায়ে রুবেল নিজে উস্তাদ হয়ে গেছে এবং পরবর্তী পর্যায়ে দেশে বিদেশে হাজার হাজার ছাত্র তার আছে। এবং তখন সে দুবার চ্যাম্পিয়ন হয়ে গেল, তখন আমার একটু চিন্তা হলো যে আচ্ছা ওকে মারামারি করি ঠিকই, ওকে নিয়ে ফিল্মে যদি একটা মারামারি ছবি করা যায় তাহলে কেমন হয়, এই একটা অ্যাকশন ছবিতে। এবং আমি ওকে নিয়ে ছবি বানালাম। আমার ভাই বোনরা পর্যন্ত সবাই আমাকে নিষেধ করেছে যে তুমি রুবেলকে নিয়ে ছবি করছো, রুবেলকে তো ছবির হিরোর মতো, মানে তাদের ধারণা আর কি, যে রুবেল তো অভিনয় করেনি কখনো, সারাদিন ব্যাডমিন্টন খেলতো, ফুটবল খেলতো, সেও আউটসাইডার স্পোর্টসম্যান, তো তুমি ওকে নিয়ে অভিনয় করাতে নিয়ে যাচ্ছ কী করে? আমি বলি যে ও দুবার কুংফু চ্যাম্পিয়ন হয়েছে, ওকে দিয়ে আমি কুংফু করাবো। তো আই মেড লড়াকু, এবং লড়াকুতে ও যাতে ইজি হয়ে যায় সেই যেহেতু আমি ওই ছবি পরিচালনা করিনি, ওরই বন্ধু আমারই অ্যাসিস্ট্যান্ট 12 বছর পর্যন্ত আমার সাথে কাজ করেছে, শহীদুল ইসলাম খোকন, তাকে বানালাম আমি ওই ছবির ডিরেক্টর। ওই ছবিতেই আমি বানালাম আমাদের ছবিতে, সব ছবিতে যে লাইটের কাজ করতো হাসান, তাকেই বানালাম ক্যামেরাম্যান। এডিটর যে সেও ওর সাথে ঘোরাঘুরি করতো, ভাই করতো, চিৎকার করতো, একসাথে আড্ডা মারতো, তাকে বানালাম এডিটর। অর্থাৎ 3টা মেইন জায়গাতে আমি 3টা লোককে বসিয়ে রুবেলকে বানিয়ে দিলাম ওখানে হিরো। আর আমি ওখানে হিরোই রয়ে গেলাম, কিন্তু সেই হিরো হচ্ছে স্যাক্রিফাইসিং হিরো, কিংমেকার, স্যাক্রিফাইসিং হিরো। অ্যান্ড আই এম সো হ্যাপি যে লড়াকু আজও এত বছর পরেও লড়াকু আজও বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যেই গেঁথে আছে। এবং সেই ক্যামেরাম্যান যে
সেও বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, পেয়েছে। সেই এডিটর যে সেও বাংলাদেশ ন্যাশনাল উইনার। সেটা হচ্ছে এটা আমার ভালো লাগে। আই ফিল ভেরি প্রাউড অফ ইট। যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে এমন কোনো ডিপার্টমেন্ট নাই গান লেখার থেকে শুরু করে যারা জীবনে কোনোদিন গান লেখেননি তাদেরকে দিয়ে গান লিখিয়েছি। এক্স্যাক্টলি, আমি সেটা সম্ভব হচ্ছে একমাত্র আমি যেটা বুঝি বা আমাদের গবেষণা দল যেটি বোঝে যে আপনার যেহেতু একটি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র ছিলেন বলে আপনার মধ্যে সুবিধা হয়েছে যে আসলে আমি কাকে দিয়ে গান লেখাতে পারি। যারা রেগুলার লিখছে কোনো ফিল্মে আপনি সেইটা না হয় সাহিত্যিকদের কাছে গেছেন। হ্যাঁ, গেছি। তাই না? যে ফজলে খুদা লেখেনি ফিল্মের জন্য। আমি আজাদ রহমান যিনি কোনোদিন ফিল্মে গান গাননি তাকে দিয়ে আমি গান গাইয়েছি, এবং ভালোবাসার মূল্য কতর মতো যে গান আজও বাংলাদেশে 40 বছর পরে 50 বছর পরেও আজও রয়ে গেছে এবং শতবর্ষর জয়ী গান। ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। তার ওয়াইফ যিনি জীবনে কোনদিন ফিল্মে গান গাননি, সেলিনা আজাদ, তিনি গেয়েছেন মনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো। আমি সোমা মুখার্জি কলকাতার সেকেন্ড হিরো ছিল, হিরোইন আমি বানিয়েছি। বলে নাই কখনো, বলি না, কি দরকার আমার বলার দরকার কি? আমার ছবিতে এই হিরোইন ছিল, আমার ছবিতে গান গেয়েছে, ভালো করেছে। ডিরেক্টর, আপনি বলেন ডিরেক্টর আপনি দুজনের নাম বললেন, শহীদুল ইসলাম খোকনের নাম বললেন। এছাড়া তার 5 জন ডিরেক্টর আছে যারা আমার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ছিল। 5 বছর পরে যখন তাদের আমি মনে করেছি দে আর ক্যাপেবল এনাফ টু বি এ ডিরেক্টর, আই মেড দেম দ্য ডিরেক্টর। শামসুদ্দিন টগর, আই মেড হিম দ্য ডিরেক্টর। তো এইরকম তো ডিরেক্টরও তো 5-6 জন আমি ডিরেক্টর বানিয়েছি, যারা আমার কাছে কাজ শিখে তারপরে ডিরেক্টর হয়েছে, যারা আমার কাছে কাজ শিখে ক্যামেরাম্যান হয়েছে, যারা আমার কাজ শিখে স্ক্রিপ্ট রাইটার হয়েছে, যারা আমার কাছে কাজ শিখে স্ক্রিপ্টের গান লেখক হয়েছে। যখন লিখতে আসতে পারিনি তখন আমি বলিনি, এখন আপনি তো খোঁচা মেরে দিচ্ছেন, আমি বলিনি, তারপর আমি তো গানও লিখেছি। আপনি গান লিখেছেন, আপনি স্টোরি লিখেছেন, গানের কাহিনীও লিখেছেন, সিনেমা। হ্যাভ ইউ সিন? না, আমি বলিনি কখনো। আমি 2-3টা ছবির গল্প লিখেছি। যেখানে গিয়ে যে কারুকাজ সেটা আজাদ রহমানের গলা ছাড়া আর কারো পক্ষে পসিবল না। আমি বলেছি আজাদ রহমানকে, আজাদ রহমান প্রথম দিন ফেল করেছে, আমি প্যাক আপ করেছি। আজাদ রহমান বলেছে আমার দ্বারা হবে না, আমি গান গাইতে পারবো না। আমি বললাম যে আপনি গাবেন, আপনাকে গাইতে হবে, আপনিই গাবেন। দ্বিতীয় দিন তিনি গেয়েছেন, অ্যান্ড ওয়েল দ্য আলটিমেট রেজাল্ট ইজ দিস, যে আজাদ রহমান তার জীবনে ওই গান আর গাইতে পারেনি। গেয়েছেন, এরপরেও তিনি অনেক ভালো গান গেয়েছেন, আমার ছবিতেই গেয়েছেন। ডোরা কাটার দাগ দেখে বাঘ চেনা যায় ভালো, এটাও তো সুপার ডুপার হিট গান, ওটাও আজাদ রহমান গেয়েছে। আজাদ রহমান পরবর্তী পর্যায়ে বাইরের ছবিতে কিন্তু খুব গান। তার মানে ভাইয়া একটু আমার কাছে মনে হয় গান সম্পর্কে আপনি গান না, কিন্তু আপনি তো একটা ছবিতে গান গেয়েছেন। না, গান গাইতে পারি না, গান গাইনি। ডোরা কাটার দাগ দেখে বাঘ চেনা যায়, এই গানটা তো আপনার একদম মুখস্থ, পুরো দোকানে আপনি 2 লাইন শোনাবেন? না, আমি ওই যে বললাম যে আমার ছেলের একটা ছোট্ট গল্প বলি, হ্যাঁ অনুমতি করলে। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে এখনও অবশ্য ছেলে তা বলে না, আমি বসে আছি, ও বসে আছে, আমার গান শোনার খুব শখ, প্রচণ্ড শখ। আমি যখন MA পরীক্ষা দিই তখন আমি গান চালাচ্ছিলাম। স্যার এসে বললো যে কিরে কালকে পরীক্ষা, তুমি এখন গান শুনছো, পরীক্ষা দেবে কী করে কালকে? আমি স্যার গানটা বন্ধ করেন না, গানটা যদি বন্ধ করেন আমার পড়াশোনার হবে না। আমি গানটা শুনতে থাকবো, চলতে থাকবে, আমি পড়তে থাকবো, এটা আমার অভ্যাস। আমি গান যেই যত বড় গায়ক হোক, সে যেটা কারেক্ট গেয়েছে, যদি তার পরবর্তী পর্যায়ে সে যদি একটু ভুল করে, যেমন আমি ফকির আলমগীর যখন সে ও সকিনা যখন গাওয়া শুরু করলো, দ্বিতীয়বার যখন গাইলো, আমি বললাম যে আলমগীর আপনি বাদ দেন, আপনার হচ্ছে না, আপনার বয়স হয়ে গেছে, আপনার গলার স্বর ওই পর্যন্ত টেনে নিতে পারছেন না, আপনার দম থাকছে না। আমি যখন আমার দম নাই, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাই, অথবা লম্বা করে কথা বলতে গেলে শেষের দিকে আমাকে দম নিতে হয়, আপনি সেরকম হয়ে যাচ্ছেন। তখন বলে যে ওস্তাদ এইটা তো কেউ বলে নাই, আপনি বললেন, আসলেই আমার দম আসলে একটু, আমি ছেড়ে দিয়ে একটু নিঃশ্বাস নিচ্ছি। তো এটা আমি, রুনা এক সময় বলছিল যে আপনি ওই গানের যে বিচার বিভাগ হয়, আমাকে একদিন নিয়ে গেল। আমি বললাম যে আমি তো গান কিছু বুঝি না,
তারপর একটা ছেলেকে সম্পূর্ণ গান গাওয়ার পরে আমি বললাম যে তুমি গেয়েছো তো ওনারা বিচার করবেন, আমি তো বলতে পারবো না। তবে তোমার যে নোটেশনে যেখানে গিয়ে তোমার হোল্ড করার কথা, সেই জায়গায় যে কাজগুলো করার কথা ছিল সেই জায়গায় তুমি হোল্ডও করতে পারো না, কাজগুলো করতে পারো নি। তা আমার কাছে তোমাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমার গান সঠিক মনে হয়নি। রুনা বললো যে পারুল ভাই আপনি তো এতক্ষণ বললেন যে আপনি গান কিছুই বোঝেন না, আমরা যে সব জায়গায় ছেড়ে দিয়েছি আপনি তো সেই নোটেশন হোল্ড করলো কি না সেটা আপনি মার্ক করেছেন। আমি বললাম যে আমি ভাই নোটেশন বুঝি না, হোল্ড বুঝি না, আমি বুঝি যে এই জায়গাটা সুরটা একটু বেশি লাগেনি, একটু কেমন যেন লাগছে। এটা আজাদ রহমান বলে, আপনি বলেন যে না আমি এই সুর করেছি, আমি বলি না আপনি এটা করেননি, আপনি হারমোনিয়ামে বাজান, আমি ওইখানে বলতে পারবো। হারমোনিয়াম বাজাচ্ছে, আমি বললাম যে একটা প্যাঁ পু, আমি বললাম না এটা না, আরেকটা চাপ দিল, আমি বললাম এইটা না, আরেকটা চাপ দিল, আপনি হ্যাঁ এইটার পরে এইটা। তখন উনি বললেন যে আবার উনি বাজালেন, বাজানোর পরে বললেন যে হ্যাঁ আসলে তো এইটাই ছিল, আমি বোধহয় একটু ভুলে গেছি। ভাইয়া আপনার এই যে দীর্ঘ জার্নি, আপনি বলছেন 55 বছরের ক্যারিয়ার প্রায় ফিল্মের, এটা একটা বর্ণাঢ্য ক্যারিয়ার, এবং সেই শুরু থেকে আজকে পর্যন্ত আপনি অভিনয় করছেন এখন পর্যন্ত, যেটা আমাদের সবার কাছে দর্শকদের জন্য অনেক অনেক বেশি পাওয়া, যে এরকম একজন কিংবদন্তি অভিনেতাকে আমাদের আছে। শুধু অন্যান্য দেশে আছে তা না, হয়তো আমাদের সংখ্যায় কম, তারপরেও এটা আমাদের জন্য খুব ভালো। আপনার সুস্থ এবং দীর্ঘায়ু আমরা কামনা করি। ভাই আপনার যেই সহ অভিনেত্রীর সঙ্গে আপনি অভিনয় করেছিলেন, তাদের মধ্যে নায়িকাদেরটা যদি আগে বলি, যে তাদের কে বেশি মনে হয়েছে যে আপনাদেরকে গ্রহণ করেছিল আপনাকে, এবং দর্শক আপনার জুটি হিসেবে কার সঙ্গে আপনার? দর্শক গ্রহণ করা এক জিনিস, কোনটা প্রশ্ন করছেন? আমি প্রথমটা হচ্ছে দর্শক গ্রহণ করাটা। দর্শক গ্রহণ করা যদি হয় তাহলে আমি ছোট্ট কথাই বলি, সেটা হচ্ছে যে কিছুটা আরবান ফেস বোধহয় ববিতার মধ্যে ছিল, এবং কিছুটা আরবান ফেস বোধহয় আমারও, যে কারণে জন্য ববিতার সাথে আমার দর্শক ভীষণ পছন্দ করেছিল। তারপরে দর্শক পছন্দ করেছিল আমার এবং সুচরিতা, তারপরে ছিল আমি এবং শাবানা। আপনি কাদের সাথে, কোন নায়কের সাথে কাজ করে কমফোর্টেবল বোধ করতেন, যে মনে হচ্ছে না মানে আপনি যেভাবে করে অভিনয় করছেন সে প্রতিক্রিয়াটি, সংলাপের প্রতিক্রিয়া পাল্টা যে সংলাপ বলা সেইটি সুন্দর করে বলতো, এরকম কে গেছে? আমার প্রফেশন যেটা, সেটাকে আমি প্রফেশন হিসেবে নিয়েছি। আমি ছবিতে অভিনয় করতে এসেছি, যে ক্যারেক্টারটিতে আমি অভিনয় করছি সেই ক্যারেক্টারটিকে আমি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছি কিনা, এবং সেটা আমার পরিচালককে খুশি করতে পারছি কিনা, মানে তার এক্সপেকটেশন তো আছে। ডিরেক্টরের অ্যাক্টর আপনি 100%। মানুষের প্রিয় কে ছিল, প্রিয় কে ছিল না, সেটা আমার কাছে জিজ্ঞেস না করে বরঞ্চ দর্শক তার চেয়ে ভালো জবাব দিতে পারবে, এবং সেটাই হবে কারেক্ট জবাব। কারণ আমি আমাকে কি ভাবছি সেটা বড় কথা নয়, দ্যাট ইজ নট দ্য রাইট থিং। আমি হচ্ছি সে যে আপনি আমাকে কি ভাবছেন, দর্শকরা যারা সাধারণ মানুষ যারা আমাকে দেখছে তারা আমাকে যা ভাবছে আসলে আমি তাই। ফিল্মের দুটি মানুষ সাংঘাতিক রকম শ্রদ্ধেয়। একটা হচ্ছে যে আমাদের সামনে বসে আছেন, আরও জন চলে গেছেন, নায়ক রাজ্জাক। আমি দেখেছি ভাইয়া আসছে, এইটা উনি গেট দিয়ে ঢোকার আগে ধরেন ফ্লোর থেকে অনেক দূরে যেখানটা শুটিং হচ্ছে, সেটা সামহাও কানাঘুষা সবার মাধ্যমে জেনে যায় যে ভাইয়া ঢুকছে, আসছেন ইত্যাদি। এটা সাংঘাতিক একটা রেসপেক্টের ব্যাপার। আরেকটা দেখেছি নায়ক রাজ্জাককে দেখেছি যে উনি আসলে এটা হয়। ভাইয়া এইটা কি আপনি ওই সময় নিশ্চয়ই টের পেতেন যে আপনাকে সবাই অন্যরকম আপনাকে সম্মান করে, অন্যরকম একটি সম্মানের সঙ্গে ভয়ও পায়, একটু সামনে পড়তে চায় না, বা সালাম দিয়ে দূরে চলে যাওয়া, বা আপনি ঢুকলেন ফ্লোরে সব আস্তে আস্তে কথা বলে? এটা আমি আসলে সত্যিকারভাবে বলতে গেলে আমি দুটো ভাবে দেখতে চাই। একটি ভাব হচ্ছে যে যেটা আমাকে কিছু সময়ের জন্য একটু ভালো লাগে, ঠিক আছে ওরা আমাকে সম্মান করছে, ভালো লাগছে বা ভালো জানছে, ভালো লাগে। আবার কিছু কিছু সময় মনে হয় ওরা বোধহয় আমাকে ভুল বুঝতে পারছে, ওরা বোধহয় আমাকে সঠিকভাবে চিনতে পারেনি, আমার বোধহয় নিশ্চয়ই কোনো দোষ আছে, যে দোষের কারণে জন্য আপনি দুটো শব্দ বলেছেন, একটা হচ্ছে যে ভালোবেসে দূরে সুরে ফিসফিস করে যায়, আবার কিছু লোক আপনার সামনে আসছে ভয় পায়। এই ভয়টা কেন পায়, এটা আমার জীবনের এই প্রান্তে এসে আমার পিছন দিকে যখন আমি ফিরে তাকাই তখন আমি দেখি অনেক সময় যে হ্যাঁ অনেকেই আমার কাছে কেন যেন খুব কাছে আসতে চাইতো না। আমি প্রথমে যখন চলচ্চিত্র জগতে আসি তখন আমি মনে করতাম যে স্বাধীনতার যুদ্ধ করে এসেছি, চোখ লাল লাল ছিল,
দাড়ি খোঁচা খোঁচা দাড়ি ছিল, হয়তো এই কারণের জন্য মুক্তিযোদ্ধা, এই কারণের জন্য বোধহয় ওরা একটু ভয় পাচ্ছে। কিন্তু আস্তে 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 দেখলাম যে অনেক বছর পেরিয়ে গেল, ছবির নায়িকা যারা আসলো আমি প্রত্যেককে তুমি বলি, ওরা কেউ আমাকে তুমি বলে না, ওরা সবাই আমাকে আপনি বলে, পারুল ভাই বলে। ক্লাসে পড়ি আমি সাইকোলজিতে, যখন আমি পড়তাম, মেয়েগুলো সবার সাথে চাইনিজ খেতে যায়, বেড়াতে যায়, তুই তোকারি বলে, তুমি তো দূরের কথা, তুই তুই বলে। আমি আসলে পরে সব চুপ করে বসে থাকি, পারুল ভাই কেমন আছে, আমি ভাই হয়ে যাই। আমি বুঝতে পারলাম না আমি কি বয়স বেশি হওয়ার কারণের জন্য, বয়স তো একই সময় ছিল, কারণ আমার তো 1 মাস 19 দিন আগে আমার বাবা আমাকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য আমার বয়স বাড়িয়ে দিয়েছে। আমার জন্ম হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আমার সার্টিফিকেট জন্ম হয়েছে 1 জানুয়ারি, অর্থাৎ 1 মাস 19 দিন না বাড়ালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারি না। তো আমার বয়স তো বেশি ছিল না, তো ওরা কেন এরকম করতো? আমার নিশ্চয়ই কোনো খারাপ গুণ আছে, যে কারণের জন্যে আজকে 50 বছর পরেও আমাকে হয়তো অনেকে ভালো জানে, কিন্তু না মুডই আসলে আপনাকে যেটা হচ্ছে কি, আমরা যেটা সবচেয়ে বেশি শুনেছি, আমরা যদি থার্ড আই থেকে দূর থেকে দেখেছি, সেটা হচ্ছে আসলে আপনি খুবই মুডি মানুষ, নিমগ্ন মানুষ, কোনো কিছু চিন্তা করতে করতে ঢুকছেন, সেইটার জন্যই মানুষ আসলে ওই যে ভয়টা পেতে। তাহলে তার অর্থ কি? কেউ আমাকে সালাম দিল, আমি তাকে সালাম দিয়ে নেইনি? না, নিশ্চয়ই হাসি মুখে নিয়েছি। হ্যাঁ, যদি হাসি মুখে নিয়ে থেকে জিজ্ঞেস করেছি যে তুমি কেমন আছো ভাই, আমি এখানে ঢোকার আগেও আমি আপনার দেখলাম আমি বলেছি আসসালামু আলাইকুম, কেমন আছেন, আই ডিড মাই জব, তাই না? তার পরবর্তী পর্যায়ে এখানে এসে আমি মানে কাজের কথা ফেলে হয়তো তাদের সাথে মিশিনি, দ্যাট ইজ মেবি। কিন্তু তাদের সাথে তো আমি কোনো সময় আমাকে কেউ সালাম দিয়ে কেউ সালাম পাইনি, উত্তর পাইনি, বা আমি জিজ্ঞেস করিনি তারপরে সেকেন্ড প্রশ্ন আমি জিজ্ঞেস করিনি যে কেমন আছো বা কেমন আছেন। তারপরে ওরা আমাকে ভয় পায় কেন, শঙ্কা করে কেন? এটা কি আমার শিক্ষা না? অনেকে শিক্ষিত ছিল, তারপরে অনেক পরিচালক ছিল, নামকরা পরিচালক ছিল, কাজী জহিরের মতো পরিচালক ছিল, মুস্তাফিজের মতো পরিচালক ছিল, আপনি বলতো সারা জীবন আমাকে আপনি বলতো, তারা দেওয়ার স্টলওয়ার্স। কিন্তু কেন বলতো আই ডোন্ট নো। সুমিতা দেবী, ফার্স্ট লেডি অফ ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাকে ভাই বলতো। আমি এটা আমার দোষ, এবং যে কারণের জন্য আমি আজকে ফিল করি জীবনের শেষ প্রান্তে এসে যে আমাকে খুব কম লোকে বোধহয় ভালোবাসে। না না, আপনি জানেন না আপনাকে কি ভালোবাসে, আপনার সারা পৃথিবীতে বাঙালিরা সবাই খুব ভালোবাসে। দর্শক, আমরা যদি এরকম একটুখানি যাই যে যেটা আমরা অনুষ্ঠানে প্রশ্ন করি সেটা জায়গায় যাই, যে আপনি একটু বলবেন যে চলচ্চিত্রের জায়গাটা আমাদের কি হলে আবার আপনাদের দিনের মতো, সোনালী দিনের মতো আবার ফিরে আসবে? আগে যেমন ফিল্ম ছিল, সেটা একটা ছবির হলের মধ্যে গেলে পরে আপনি দেখতে পেতেন যে ছবি ছাড়া অল্টারনেটিভ কোনো জিনিস ছিল না। এখন আপনি নিজে বলেছেন আই স্ক্রিন আছে, টেলিভিশন আছে, এইটার মধ্যে আমি ছবি দেখতে পারি সেটা আছে। কিন্তু আপনাকে যদি আপনার আই স্ক্রিনে যদি ছবি দেখানো হয়, আপনি তো সেখান থেকে ফিরে আসতে চাইবেন না। আপনাকে সেখানে দিলে পরে আপনাকে মনে হবে যে শব্দ থেকে শুরু করে ছবিটা আপনাকে জীবন্ত দেখছেন, এবং সেটা যখন উঠছে আপনাকে মনে হবে যে আপনি ওই সাথে সাথে উঠে যাচ্ছেন। আপনাকে প্রথমে দেখতে হবে যে চেয়ারটা ঠিক উঠছে কি না। তো এই যে মডার্ন শুধু ডিজিটাল বললে তো চলবে না, আপনি খুঁজতে যাবেন এই 50 বছর আগের ব্যাপার। আমি ছবি বানাচ্ছি ডিজিটাল, আপনি দেখা যাচ্ছেন অ্যানালগ ফরম্যাটের। তো কী হচ্ছে, ছবিটা কী দেখছেন? না শব্দ শুনছেন, না ছবি দেখছেন। আপনি সেই ছবিটাকে আপনারা এখন একটা কথা পাচ্ছেন যে আপনারা ইসের ছবিতে কি বলে, এই আড়াইশো সিনেমা হলের একটা হলগুলো বানিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। না, আমি বলতে হবে না, আপনাকে আই স্ক্রিনে ছবি দেখাতে হবে, থিয়েটার বানাতে হবে, সমস্ত জায়গায় দেন, তাহলে হলের দর্শকের জন্য বলতে হবে না আপনাকে। আপনি যা বানিয়ে দেবেন ওটা নিজের স্বার্থের জন্য, নিজের শান্তির জন্য, নিজের আত্মার প্রশান্তির জন্য, নিজের চোখের প্রশান্তির জন্য, নিজের বডির প্রশান্তির জন্য, সব কিছুর জন্যই তাদেরকে যেতে হবে। তা না হলে তোরা কোনো কিছু ভালো চিন্তাও করতে পারবে না। আপনার কালচারের সাথে যেটা বেশি সংযোগ সেটা হচ্ছে এডুকেশন। এই এডুকেশন সিস্টেমটাকে যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন, যতক্ষণ পর্যন্ত সাময়িক সময়ের পর্যায়ের সাথে আনতে না নেবেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে বুঝতে না দিবেন যে একটা জাতি কালচার ব্যতীত স্বাধীন থাকতে পারে না, সেইটা যখন শিখতে পারবে তারা, তখন তাদের সব কিছুই অটোমেটিক্যালি উন্নতি হবে। আপনার কোনো কিছু চাওয়ার জন্য বলতে হবে না, কোনো কিছু বলার জন্য আমার কাছে জিজ্ঞেস করতে হবে না।
একদম ঠিক। দর্শক, আপনারা নিজেরাও জানেন, আমরাও জানি যে একটি দেশে প্রবেশ করলে সেই দেশের চলচ্চিত্র দেখলেই বোঝা যায় সেই দেশটি আসলে কতটুকু উন্নত, আধুনিক কতটুকু এডুকেটেড। সো দর্শক, আমরা চাই যে আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাক। আমরা চাই স্মার্ট ফিল্ম তৈরি হোক, আমাদের দেশের তরুণরা স্মার্ট ডিরেক্টর, অ্যাক্টর, ডিওপি সমস্ত কিছুই স্মার্ট তরুণরা আসছে, আমাদের দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যাক। আমরা চাই আধুনিক সিনেমা হল, পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল তৈরি হোক। এবং আমাদের আজকের অতিথি কিংবদন্তি অভিনেতা, কাহিনীকার, ডিরেক্টর, প্রডিউসার সোহেল রানা, মাসুদ পারভেজ, তিনি এখন অভিনয় করে যাচ্ছেন এবং তার শেষ ইচ্ছা যে তিনি শেষ ছবিটি ঘোষণা দিয়ে শেষ করবেন অভিনয় জীবন। বিদায় রানা শুরু করেছিলেন যেমন করে মাসুদ রানা দিয়ে, তেমনি বিদায় রানা বলে ওনার এই মনের বাসনা পূর্ণ হোক, সেই প্রত্যাশা করে আমরা আজকে আই রিল শেষ করছি। আপনারা ভালো থাকবেন।